দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল পাতালকন্যার শোকজে বিদ্রোহের ব্যক্তি জনজাতি মোর্চার অভ্যন্তরে প্রদ্যুৎ কিশোরকে দালাল তকমা দেওয়ায় এবং তার এজেন্টকে ভোট দেওয়া মানে দালালিকে সমর্থন করা বলায় শোকজ নোটিশ পেয়েছেন বিদ্রোহী পাতালকন্যা জমাতিয়া। একসময় প্রদ্যুৎ কিশোরের তীব্রামতার বিরুদ্ধে পাহাড়ের সংগঠনে শক্তিশালী করতে যে পাতালকন্যা সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করেছিলেন, সেই প্রদ্যুৎ কিশোরের বিরুদ্ধে সরব হওয়ায় পাতালকন্যার অপরাধ হয়েছে। ইতিমধ্যেই শোকজ নোটিশ পেয়েও গিয়েছেন তিনি। দলের সভাপতি কিংবা দলের অনুমোদন ছাড়া কেন তিনি সাংবাদিক সম্মেলন করে এই ধরনের বক্তব্য রাখলেন, তার স্পষ্টীকরণ দিতে 5 দিনের সময়সীমা দেওয়া হয়েছে তাকে। কিন্তু এই শোকজ নোটিশ যে কার্যত বিদ্রোহ বাগিয়ে আনতে পারেনি, তাও কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। দলের এই শোকজের মানে কি, সেই প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। পাতালকন্যার স্পষ্ট বক্তব্য, নির্বাচনী সভা থেকে প্রদ্যুৎ কিশোর তাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন, তাই তিনিও প্রদ্যুৎ কিশোরকে একই কায়দায় জবাব দিয়েছেন। বাকিটা দলীয় বিষয়। দল যা জানতে চেয়েছে তিনি দলকে তা নিজের মতো করে জানাবেন। বুঝিয়ে দিয়েছেন বহিষ্কার করা হলেও তিনি নিজের অবস্থান থেকে সরবেন না। তার কথায় দল যদি তাকে বহিষ্কার করতে চায় তাহলেও কিছু নিয়ম পদ্ধতি মেনেই তা করতে হবে। তবে তীব্রামতা বর্তমানে সরকারের শরিক বলেই যে তাকে শোকজ নোটিশ ধরানো হয়েছে তাও জানিয়েছেন তিনি। অর্থাৎ নেহাত বাধ্যবাধকতার কারণেই এই নোটিশ ধরানো হয়েছে। এইদিকে বিদ্রোহী পাতালকন্যাকে শোকজ নোটিশ দেওয়ার জনজাতি মোর্চার একটা অংশের মধ্যে কিন্তু জারপোনাই খুব দেখা দিয়েছে। তাদের মধ্যে পাতালকন্যা বরাবরই প্রদ্যুতের টার্গেট ছিলেন। 2023-এর বিধানসভা নির্বাচনে ওমপিতে পাতালকন্যার বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ তুলে যে বিদ্রোহ দেখানো হয়েছিল, তাও নাকি প্রদ্যুতের ব্যক্তিগত নির্দেশে হয়েছিল। জনজাতি মোর্চার একাংশের বক্তব্য এমনটাই। জনজাতি মোর্চার ওই অংশ এখনও কোনোভাবেই কৃতিদেবী দেববর্মাকে নিজেদের প্রার্থী হিসেবে মেনে নিতে পারছেন না। আর পাতালকন্যার বক্তব্য ও পরবর্তী পর্যায়ে তার শোকজ এই ক্ষেত্রে গৃতাহুতির কাজও শুরু করেছে। তাদের স্পষ্ট বক্তব্য, পাতালকন্যা দলের কঠিন দিনে পাহাড়ে বিজেপির সংগঠন মজবুত করতে ভূমিকা নিয়েছেন। তীব্রামতার কর্মী সমর্থকদের তুমুল আক্রমণ সামাল দিয়েই লড়াই চালিয়ে গিয়েছেন। তাই দলের দুর্দিনে তার এই ভূমিকা মাথায় না রেখে তাকে বহিষ্কার করলে ভুল বার্তা যাবে। পাশাপাশি সরকারের শরিক হয়েও বিজেপির সহসভাপতির বিরুদ্ধে প্রদ্যুৎ কিশোর কীভাবে ব্যক্তিগত আক্রমণের সাহস পান এবং সেক্ষেত্রে দল নীরব কেন, সেই প্রশ্ন তুলেছেন জনজাতি মোর্চার ওই অংশ। তাদের বক্তব্য, পাতালকন্যা নির্বাচনী প্রচারে অংশ নেবেন নাকি ঘরে বসে থাকবেন সেটা দেখা কিংবা স্থির করার দায়িত্ব বিজেপির। প্রদ্যুৎ কিশোরের কিছু বলার থাকলে তিনি তা প্রদেশ নেতৃত্বকে জানাতে পারেন, কিন্তু কোনোভাবেই পাতালকন্যার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের রাস্তায় হাঁটতে পারেন না। আর তিনি যদি তা পারেন না, তবে অবশ্যই একই রকম অধিকার পাতালকন্যা জমাতিয়ারও রয়েছে। সব মিলিয়ে এই বিদ্রোহ যে একক বিদ্রোহ নয় এবং এর পেছনে যে সমষ্টিগত বিদ্রোহের চোরা স্রোত রয়েছে, ক্রমশ তা দিনের আলোর মতো স্পষ্ট হচ্ছে। বিপ্লবীর শোকজ নোটিশের জবাবে অসন্তোষ জিতেনের। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে কারণ দর্শানোর নোটিশের প্রত্যুত্তরে বিপ্লব দেব তার আপত্তিকর বক্তব্যের সুনির্দিষ্ট অভিযোগ এড়িয়ে গিয়েছেন বলে ফের কমিশনে নালিশ জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে লেখা চিঠিতে জিতেন্দ্র চৌধুরী লিখেছেন, তার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কারণ দর্শানো নোটিশের প্রত্যুত্তরে পূর্ব ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসারকে তার নির্বাচনী এজেন্টের মাধ্যমে পাঠানো চিঠির অংশবিশেষ তুলে ধরে তিনি লিখেছেন, আমি জানি না আপনি তার এই বক্তব্য কীভাবে বিবেচনা করবেন। আমার মতে একজন ক্ষমতাসীন দলের নেতা হিসেবে এটা নির্বাচনী আচরণবিধি সহ সকল নির্বাচনী শালীনতা লঙ্ঘন ও অসম্মান। তার আত্মপক্ষ সমর্থনে লেখা এই চিঠিতে তাকে এমনভাবে সোজা করা হবে যে তিনি পান করার জন্য মুখে জল নিতে পারবেন না। মাটির নিচে এত গভীরে তাকে সমাহিত করা হবে যে তার মাথা এবং পা খুঁজে পাওয়া যাবে। সে অনেক বাড়াবাড়ি করেছে, এই কথাটি বলেছেন। এটা স্বীকার করলেও তিনি সুদীপ রায় বর্মনের নাম উল্লেখ করার বিষয়টি অস্বীকার করেছেন। ব্যক্তির খাতিরে যদি ধরা যায় সুদীপ রায় বর্মন তার লক্ষ্য না হয়ে থাকেন, তাহলে তিনি কাকে মাটির নিচে পুঁততে চেয়েছিলেন তা ব্যাখ্যা করা উচিত ছিল।
আর তার টার্গেট যেই হোক না কেন, কোনো রাজনৈতিক নেতা নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে গিয়ে কি কাউকে মাটির নিচে পুঁতে ফেলার এমন হুমকি দিতে পারেন? আপনার বিবেক কি বলে? এছাড়াও কমিউনিস্টরা রক্তপিপাসু বলে বিজেপি নেতাদের স্বভাবসুলভ আক্রমণের প্রসঙ্গে জিতেন্দ্র চৌধুরী লিখেছেন, আরেকটি সাধারণ কমিউনিস্ট বিরোধী অপবাদ তুলে বিপ্লব দেব বলেছেন, ত্রিপুরা কমিউনিস্ট শাসনে ছিল একটি রক্তাক্ত যুগ। এটা সত্য যে বিদেশি ভূখণ্ড ব্যবহার করে বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী দল প্রায় 2 দশক ধরে রাজ্যে অমানবিক বর্বরতা এবং বহু নিরীহ মানুষকে হত্যা করেছে। তাদের আক্রমণের বেশিরভাগ লক্ষ্য ছিল পাহাড় ও সমতলের কমিউনিস্ট নেতা ও কর্মীরা। বামফ্রন্ট সরকার এই শতকের প্রথম দিকে সন্ত্রাসবাদের বিপদ দূর করার কৃতিত্ব দাবি করতে পারে। এই সমস্যা মোকাবেলায় বামফ্রন্ট সরকারের নীতি জাতীয়ভাবে প্রশংসিত হয়েছিল। হাস্যকরভাবে বর্তমানে এই বিচ্ছিন্নতাবাদী সংগঠনের বেশিরভাগ নেতাই বিপ্লব দেবের পাশে দাঁড়িয়েছেন। এটা থেকেই বোঝা যায় কারা তাদের পৃষ্ঠপোষক ছিল। বিপ্লব দেবের কাছ থেকে কোনো প্রমাণ ছাড়া কমিউনিস্ট বিরোধী অপবাদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে আরও ব্যাখ্যা চাওয়ার অনুরোধ জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী। দেশের মুখ্য নির্বাচন কমিশনার ও পূর্ব ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসারকেও চিঠির প্রতিলিপি পাঠিয়েছেন তিনি। প্রসঙ্গত, সিপিআইএমের অভিযোগের ভিত্তিতে বিপ্লব দেবকে কারণ দর্শানোর নোটিশ জারি করে নির্বাচন কমিশন। বিপ্লব দেবের বক্তব্যে সন্তুষ্ট না হয়ে তাকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদ এ। মোদি ও রাহুল তদন্তে নির্বাচন কমিশন, বিজেপি ও কংগ্রেসের জবাবদিহি তলব। নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধী রাজনৈতিক মতাদর্শে দুজনেই ভিন্ন মেরুতে, কিন্তু তারাই এবার একই অপরাধে অভিযুক্ত হয়েছেন, যার তদন্তে নির্বাচন কমিশন। মোদী ও রাহুল দুজনেই তাদের দলের তারকা প্রচারক। তাদের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ ওঠায় বিজেপি ও কংগ্রেসের কাছে জবাবদিহি তলব করল নির্বাচন কমিশন। নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গেই লাগু হয়েছে আদর্শ আচরণবিধি। বিশেষ করে তারকা প্রচারকদের বক্তব্য পেশের সময় সেই সম্পর্কে বিশেষভাবে অবহিত থাকার নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু মোদী ও রাহুলের বিরুদ্ধে নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেতেই জনপ্রতিনিধিত্ব আইনের 77 নম্বর ধারা প্রয়োগ করে পদক্ষেপ নির্বাচন কমিশনের। মোদীর বিরুদ্ধে কংগ্রেস ও রাহুলের বিরুদ্ধে বিজেপি ধর্ম, জাত, সম্প্রদায় ও ভাষার ভিত্তিতে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠেছে। দুই দলকেই বলা হয়েছে 29 এপ্রিল সকাল 11টার মধ্যে এই অভিযোগগুলির প্রসঙ্গে তাদের বক্তব্য কমিশনকে জানাতে হবে। কমিশনের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মোদীর বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে জানানো হয়েছে বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে। রাহুলের বিরুদ্ধে ওঠা অভিযোগের কথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে জানানো হয়েছে।